দর্শক চ্যানেল আই উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টি সিঙ্ক রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রিজওয়ানা এলভিস, এবং বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে যিনি আছেন এবং থাকেন আমাদের সাথে উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টুডিওতে জনাব কামরুজ্জামান বাচ্চু। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ চ্যানেল আই দর্শক এবং যারা কলা কুশলী ফ্যামিলি। আলহামদুলিল্লাহ ভালো। আমরা বরাবরের মতো যে কোনো একটা ইস্যু নিয়ে আসলে আলোচনা করি। আজকেও আপনার সাথে আমি ইনভেস্টমেন্ট কিভাবে করতে পারি। আমার প্রশ্নটা হচ্ছে, বায়ার যখন আপনার হাউসটা কিনছে, তার আসলে মর্গেজ নেয়ার ক্ষেত্রে বা বাসা কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় আসলে একটু নজর দেওয়া উচিত? এটা তো আমি বারবার বললাম যে এটা তার পুরো বাজেটের উপর নির্ভর করে। সে মানে কত প্রাইসে কিনবে, কোন নেইবারহুডে কিনবে, তার অ্যাফোর্ডেবিলিটি কত। কোন নেইবারহুডে একেবারে 1.5, কোথায় 9। এখন সে যদি মনে করে ওকে আমি যেখানে কম বাজেটের বাড়ি কিনবো, আমি অল্প টাকা দিয়ে থাকবো। আবার যদি মনে করে না আমি একটু খুব ভালো নেইবারহুডে থাকবো, স্কুল ডিস্ট্রিক্ট, কমিউনিটি সিস্টেম ভালো, সবকিছু ওয়ার্কিং, আমার অনেক বেশি ডাউন দিয়ে কিনবো, বাট আমি টু বাই দ্যাট ইন দ্য নেইবারহুড, সেটা ডিপেন্ডস সম্পূর্ণ একজন বাইরের তার ফিনান্সিয়াল, তার রুচির উপরে। সেটা আমি মানে এটা স্পেসিফিক বলতে হবে। এত অনেক কিছুর উপর নির্ভর করে। ধরেন স্কুলিং, কোন স্কুলে যায় ছেলেমেয়েরা, কোথায় জব করে, তার মানে শপিং, সবকিছু কোথায় তারা শপিং করবে, তারা কি হেঁটে হেঁটে যাবে না ট্রেনে যাবে না বাসে যাবে না গাড়িতে যাবে, এটা বাইরের উপর নির্ভর করে। তারা যেটা পছন্দ করবে আমরা ওইভাবে খুঁজে দেব, এটাই আমাদের কাজ। ডিসিশনটা তারা নিজেরাই নিবে, তারা কোন ধরনের বাড়ি চায়, কোন নেইবারহুডে চায়, কত প্রাইস, কত বেডরুম, গ্যারাজ চাই কিনা, লন কিনা, টাউন কোনটা, তারাই ডিসাইড করবে। আমরা শুধু অ্যাকর্ডিং টু देयर চয়েস আমরা ওই নেইবারহুডে তাদের যে পছন্দ মতো বাড়িটা আমরা খুঁজে দেব। নিশ্চয়ই ওই ক্যালকুলেশনটাও একজন বাইরে করা উচিত, যে আমি আসলে ফর এক্সাম্পল আমি 10 টাকা দিয়ে একটা বাড়ি কিনেছি এবং আমার বাড়িটা ওঠার পরে যে 3টা ফ্লোর আমি ভাড়া দিচ্ছি, ওই ক্যালকুলেশনটা যে আমার কত টাকা আসছে, আমার মর্গেজের সাথে আসলে এটা ব্যালেন্স হবে কিনা, ওইটাও তো আসলে আমার মনে হয় যে খুব মানে কনসিয়াসলি একজন বাইরের চিন্তা করা উচিত। হ্যাঁ, এখন তো মর্গেজের ক্ষেত্রেও অনেক কড়াকড়ি। তারা আপনার দেখবে যে আপনার নেক্সট 6 মান্থ বা 1 ইয়ার মর্গেজ রিজার্ভ আছে কিনা। কারণ আপনি যে রেন্ট পেয়ে মানে টেনান্ট পেয়ে যাবেন রাইট দ্য ওয়ে, ব্যাংক এটা বিশ্বাস করে না। সেজন্য আপনার বাড়ি কেনার সময় ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট প্লাস আপনার যে রিয়েল এস্টেট ট্যাক্স, ইন্স্যুরেন্স দেওয়ার পরও দেখবে 6 মান্থ টু 1 ইয়ার মর্গেজ ব্যাংকের রিজার্ভ আছে কিনা। ওইটার জন্য আসলে আমি একটু আমাদের দর্শকদের জানার জন্য, যেহেতু আপনি একজন অভিজ্ঞ রিয়েলটার, যে অনেকে হয়তো বা এই ধরনের চিন্তা করতে পারে, সেক্ষেত্রে আপনি যদি একটু তাদের অ্যাওয়ারনেসের জন্য যদি আপনি একটু, যেহেতু ব্যাংকই নিয়ম করছে যে 6 মাস রিজার্ভ, ব্যাংক বছর রিজার্ভ থাকতে হবে, কিন্তু যারা বাড়ি কিনবে অবশ্যই তাদের ব্যাকআপ একটা পরিকল্পনা থাকা উচিত। যদি কোনো টেনান্ট, ধরেন আপনার 2টা টেনান্ট বা 3টা টেনান্ট, এর মধ্যে একটা বা 2টা যদি 6 মাস 1 বছর ভাড়া না দেয়, আপনি যাতে এটাকে কভার করতে পারেন, ওই ধরনের অ্যাফোর্ডেবিলিটি থাকা বেটার। আর আপনি যখন সিঙ্গেল ফ্যামিলি কিনবেন তখন তো আর কোনো টেনান্টের ইস্যু নেই। আপনি জানেন আপনার কত ইনকাম আছে, আপনি মর্গেজ পে করতে পারবেন কিনা। তো রেন্টালের উপর 100% নির্ভর না করে তার অল্টারনেট একটা ওয়ে সবসময় মাথায় রাখা উচিত। তখন তার বাড়ি ফরক্লোজ থেকে সে বাঁচতে পারবে, যদি তার অল্টারনেট একটা চিন্তা মাথায় থাকে। যে ইভেন ধরেন বাড়িতে ধরেন রুফ ভালো ছিল, হঠাৎ করে রুফ লিক হয়েছে, বা প্লাম্বিং সিস্টেম ভালো ছিল, এখন হঠাৎ করে প্লাম্বিং সিস্টেম লিক হয়েছে বা কোন একটা ইলেকট্রিক্যাল চেঞ্জ করা লাগতে পারে। তো এটা ই কস্ট লট অফ মানি, দেন 30, 40, 50, 60, 70 এই ধরনের এমার্জেন্সি রিপেয়ারের জন্য প্রিপেয়ার থাকতে হয়। হ্যাঁ, এই যে ছোট ছোট আসলে যে বিষয়গুলো, এগুলো আসলে একজন বাইরের জানাটা আসলে খুবই জরুরি। হ্যাঁ, ইউজুয়ালি আমাদের কমিউনিটিতে ওই পাই টু পাই হিসাব করে বোঝানো হয় যে এত আপনি মর্গেজ দিবেন, এত রেন্টাল ইনকাম, ইউ গো প্রসিড, গো অ্যাহেড। কিন্তু তার এখন আপনি বাড়ি কিনছেন, নরমালি অনেক এজেন্টরা চেক নিয়ে তারা তখন তাদের জব ডান, কিন্তু আপনি যে বায়ার ইউ হ্যাভ টু নো like you know the consequence in the future. কারণ আপনি in the long run you will become millionaire, you earn a lot of money, but you have a lot of responsibilities on the way. মানে আপনার এগুলি নিজের মেনটেন করার
হয়তো দেখা যাচ্ছে আপনার বাড়িতে কোনো কিছু করা লাগে না নেক্সট 10-15 ইয়ার্স বা 20 ইয়ার্স, বাট লাগতেও তো পারে, এর জন্য আপনার প্রিপেয়ার থাকতে হবে আর কি। হ্যাঁ, এই সেক্ষেত্রে আসলে যদি মানে আপনারা যেহেতু সহায়তা করছেন সব ক্ষেত্রে, তা আপনারা কি যে ধরেন ইনসাইড কোথায় কোন জিনিসটা এই যে ওই ইন্সপেকশনের যে ব্যাপারটা সেটার ক্ষেত্রেও আপনারা কি ধরনের সহায়তা করেন? এটা আমরা ম্যান্ডেটরি করাই, এটাকে বলে ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন। জি, নিউ ইয়র্ক স্টেট যারা যেমন লাইসেন্স রিয়েলটর, ওরা লাইসেন্স হোম ইন্সপেক্টর, জি, ওরা আপনার আমরা প্রত্যেক যে সবগুলো মেইনলি রেগুলার বাড়িতে আমরা করাই। আমরা সময় হাট বা ওই অকশন বা ব্যাংকের বাড়িতে করানো হয় না, কারণ ওখানে যেহেতু অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, ওয়াটার থাকে না, গ্যাস থাকে না, আপনি কি ইন্সপেকশন করবেন? তো টেস্ট করার কিছু নাই, হিটিং সিস্টেম। কিন্তু রেগুলার বাড়িতে একজন ইন্সপেক্টর এসে একেবারে রুফ থেকে ফাউন্ডেশন পর্যন্ত সব চেক করে, হিটিং চেক করে, প্লাম্বিং চেক করে, তারপর সোয়ারেজ লাইন চেক করে, দেন পানি অনেকক্ষণ ছেড়ে দেয় ট্যাবে ফসেটে, তারপর দেখে লিক আছে কিনা, রুফ চেক করে, ইলেকট্রিক, প্লাম্বিং, হিটিং, সব ফাউন্ডেশন, মোল্ড আছে কিনা, অ্যাসবেস্টস আছে কিনা, লেড পেইন্ট আছে কিনা, সব A to Z সে চেক করে আপনাকে একটা রিপোর্ট, হোম ইন্সপেকশন রিপোর্ট দিলেন। আপনি বুঝতে পারলেন যে আপনার বাড়িতে কত দিনের মধ্যে আসলে আমার কোনো ধরনের ঝামেলা কি আছে। এবং নট অনলি দ্যাট, রিসেন্টলি একটা নতুন আইন করেছে নিউ ইয়র্ক স্টেট, যারা সেলার তাদের একটা এটাকে প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার ফর্ম ফিল আপ করতে হয় বাড়ি সেল করার আগে, যে কি কি একজন আছে সেলার তার বাড়ির পুরো ডিটেইলস, তার ফাউন্ডেশন কেমন, রুফ কেমন, ইলেকট্রিক সিস্টেম কেমন, প্লাম্বিং কেমন, হিটিং কেমন, সে একটা ফর্মে সব ডিটেইলস তার দিচ্ছে, কন্ডিশন কি বা কি অবস্থা সব ডিটেইলসে ইয়েস নো, ভালো কাজ করে করে না, তখন সে যদি ফ্রড করে দেন ইউ ক্যান সু হিম বিকজ সে লাইড টু ইউ। এই জন্য এখন স্টেটই নতুন ফর্ম দিচ্ছে, এটার নাম হচ্ছে প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার। আচ্ছা, সো বায়ার এখন আই থিংক মোর সেফার দ্যান প্রিভিয়াস সিস্টেম। এটা মনে করেন গত বছর বা 2 বছর থেকে, হয়তো 2-3 বছর থেকে চালু হয়েছে, এক্স্যাক্টলি আই ফরগেট দ্য টাইম, বাট এটা নিউই বলা যায় জি, যে প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার ইজ ম্যান্ডেটরি। আগে ম্যান্ডেটরি ছিল না, হ্যাঁ ওটা এখন আসলে আমার mandatory। লিস্টিং দেওয়ার সময় বা ক্লোজিং এর সময় তাকে সাইন করতেই হবে, যে তার পুরো কন্ডিশনটা। হ্যাঁ, বায়ারকে এখন আর বোঝানো যাবে না হয়তো আমার কোনো কিছু ভালো নাই, আমি বললাম ভালো, সেলার সেটা বললে সে লাইং, এবং পরবর্তীতে সু করার একটা সুযোগ আছে, কারণ আপনি তো লাই করতে পারবেন না, আপনার তো ভালো মানে ভালো, আপনি তো খারাপ, আপনি খারাপ হলে ইন অপশন আছে যে ও নট ওয়ার্কিং, আপনি বলবেন নট ওয়ার্কিং, আপনি কেন বলবেন ওয়ার্কিং? হ্যাঁ, সো এটা কিন্তু বায়াররা মোর সেফার। জি, আর এটা একেবারে ট্রান্সপারেন্সি, আসলে বোথ গুড ফর এভরিওয়ান। ধরেন লেট পেইন্ট ডিসক্লোজার আছে, এখানে আপনি বললেন আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট লেট পেইন্ট, যদি তোমার দরকার থাকে তুমি চেক করে নাও, তাহলে আপনিও সেফ, আপনি ডিসক্লোজ করলেন দেন আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট লেট পেইন্ট, আর বায়ারও এগ্রি হলো যে ওকে আই নো দ্য সেলার হ্যাজ নো নলেজ অ্যাবাউট ইট। এগুলো স্টেট বা হার্ডের অনেকগুলি ফর্ম আছে, এগুলি বায়ার সেলার সবাইকে সাইন করতে হয়। তো এটা যদি অ্যাটর্নি বা রিয়েলটর এক্সপ্লেইন করে তখন তাদের বুঝতে সহজ হয় সবার জন্য, বায়ার সেলার সবার বোঝার জন্য ইজি হয় জিনিসটা। আমি এই যে আপনার কথাতে আসছিলাম যে হার্ডের বাড়িগুলা কিন্তু কেনার সময় এই ইন্সপেকশনের সুযোগটা থাকে না, সেই ক্ষেত্রে যদি আপনাদের মাধ্যমে কেউ হার্ডের বাড়ি কিনতে চায়, যেহেতু অনেক ক্ষেত্রে অপশন থাকে, তখন আসলে কি ধরনের কোন জিনিসটা বুঝে আসলে আপনারা এই জিনিসটা? সুযোগ থাকে, কিন্তু সমস্যাটা কি শর্ট টাইমের জন্য, শর্ট টাইমে না, কারণ ম্যাক্সিমাম ওখানে পাওয়ার ওয়াটার ডিসকানেক্ট থাকে, হিটিং সিস্টেম বা গ্যাস, তো আপনি কিভাবে, ইন্সপেক্টর তো সবগুলি অন করে, হিটিং অন করে, ওভেন গ্যাস ওভেন অন করে, পানি ছেড়ে দেয়, তো এগুলি যদি লাইন না থাকে কিভাবে করবে? ভেরি টাফ না? মোস্ট অফ দ্য টাইম হার্ড বা স্টেট বা ব্যাংক বাড়িগুলি সেল করে অ্যাজ ইজ কন্ডিশন, কিন্তু গভর্নমেন্টের বাড়ি কিনলে একটা অ্যাডভান্টেজ আছে, কোনো বাড়িতে লিন ভায়োলেশন টিকিট ক্লিন করে দেয় তারা, বাড়ি টাইটেল যেটা ক্লিন থাকে, এই একটা গুড থিং। কিন্তু ব্যাংকের বাড়িতে অনেক সময় ভায়োলেশন সহ আপনার কিনতে হয়, কিন্তু গভর্নমেন্টের বাড়ি যেমন হার্ডে বা স্টেটে যেহেতু তারাই গভর্নমেন্ট, তারা ওগুলো ক্লিন করে দেয়, টাইটেল কোনো ইস্যু থাকে না, বিকজ গভর্নমেন্ট গিভ ইউ ক্লিন টাইটেল, এটা গুড থিং।
আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল কমার্শিয়াল হার্ড অকশন ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল কমার্শিয়াল হার্ড অকশন ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। তাহলে সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে মানে ওইটা আসলে ইন্সপেকশনের কোনো সুযোগ থাকে না, বাড়িটা কেনার অনেক পরে ক্ষেত্রে আসলে থাকে। ধরেন বাড়ির যদি অনেক সময় সুযোগ সুবিধা থাকে, ব্যাংকের বাড়িরও, সবই যে ব্যাংকের বাড়ি ডিস্ট্রেস ভাঙা তা না। তা তো অনেক হবে, ব্যাংকের বাড়ি আছে, লাক্সারি বাড়িও আছে, খুবই সুন্দর, সবকিছু ডান। তখন আপনি ওদেরকে বলবেন যে আই ওয়ান্ট টু ইন্সপেক্ট, তারাও আপনাকে সময় দিবে। সব যে মানে করা যাবে না সেটাও না, যার কন্ডিশন ভালো আছে ইউ ক্যান ডু ইন্সপেকশন। যেখানে লাইন চালু আছে, লাইক হিটিং, প্লাম্বিং, এগুলি ওয়াটার লাইন আছে, আপনি করতে পারবেন। তখন এটা কি আপনাদের মাধ্যমে করা যাবে নাকি এটা আলাদাভাবে না, এটাই আমরা ধরেন আমরা যে ব্যাংক যদি সেলার হয়, ব্যাংকের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের আমরা বলবো, অ্যাসেট ম্যানেজার, তারা আমাদেরকে অ্যালাউ করবে, করা যাবে, এটা করা যায়। আর যদি হচ্ছে ধরেন কেউ মানে বায়ার একদম ডিরেক্ট সেলারের কাছ থেকে কিনছে, সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে যেহেতু তারা বাড়িটা কিনছে, এই ইন্সপেকশনের কাজটা কি আপনারাই করে দেন নাকি এটা অটোমেটিকলি তাদের কোনো স্টেটে অ্যাপ্লাই করতে হয়? না না, আমরা তো আমাদের বায়ারকে বলি যে বাড়িগুলি ইন্সপেকশন করানো যায়, যে ইন্সপেকশন ইজ গুড ফর ইউ, মানে আপনি যেটা করা যায় সেই খরচটা আসলে আমি ওটার বায়ারকে পে করতে হয়। হ্যাঁ, সেটাই আসলে আমার কারণ জানা। বায়ারের ভালোর জন্য সে করছে, বায়ার পে দ্য ফি, কারণ আপনি তো আপনার ভালোর জন্য আপনি কিনছেন। কিন্তু কিছু বায়ার ক্যাশ কেনে অ্যাজ ইজ কন্ডিশন, দেন নো, দে বলছে আমার ইন্সপেকশন দরকার নাই, আই উইল বাই হোয়াটএভার, ইউ নো। মানে তার পরবর্তীতে সে দেখে অনেক বিষয় আছে, যেমন ইনভেস্টররা তারা অনেক ভায়োলেশন সহ বাড়ি কিনছে, কিনে তারা যখন রিনোভেশন করে আবার বিল্ডিং ডিপার্টমেন্টের পারমিট ওপেন করে আবার জমা দেয়, তখন অনেক ভায়োলেশন চলে যায়, কারণ তারা যে সমস্যাগুলি ছিল ওগুলো সমাধান করে ওখানে জমা দেয়, তখন অনেক সময় এগুলি আর থাকে না। ধরেন অনেকে এটিকে রুম করছে, বেসমেন্টে বাথরুম করছে, কিচেন, এগুলো সব ওয়ার্ক পারমিট এনে রিমুভ করে আবার যখন কমপ্লিশন অফ জব দেয় বিল্ডিং, তখন এইসব ইন্সপেক্টর পরে দেখে না এগুলি নাই, তখন আর ভায়োলেশন অটোমেটিক চলে যায়। তার মানে আপনার বেসমেন্টেও যদি কোনো কিছু করতে হয় ওটা আসলে পারমিশন নিয়ে না, এটা কথার কথা। ধরেন আপনার যদি টিকিট দেয় বা কোনো মানে আপনি কোনো বিল্ডিং ডিপার্টমেন্ট পারমিট ছাড়া যেগুলি করতে হয় আপনি করলেন, তখন ওরা যদি আপনাকে ভায়োলেশন টিকিট দেয়, ওইটাকে আবার রিমুভ করার জন্য আবার একটা পারমিট ওপেন করতে হয়। তার পারমিট ওপেন করে কাজ করার কথা ছিল, আপনি করেন নাই। তার মানে আগে মজার ব্যাপারে, আপনি যদি কোনো পারমিট ছাড়া ভাঙেন, ওইটা আবার টিকিট খাবেন। ওইটা ভাঙতে হইলো পারমিট নিয়ে ভাঙ্গা আবার কাজটা যে অবস্থায় ছিল আগের ওই অবস্থায় করে বিল্ডিং ডিপার্টমেন্ট বলতে হবে দেন আই ডিড মাই জব, ইউ কাম এন্ড ইন্সপেক্ট। তখন ইন্সপেক্টর এসে দেখবে ওকে ঠিক আছে, দেন রিমুভ করে দিবে। এগুলি যারা কন্ট্রাক্টর, এক্সপার্ট, ইনভেস্টর, তারা জানে হোয়াট টু ডু। তো অনেক ক্ষেত্রে তারা ভায়োলেশন সহই নেয়, আবার অনেক সময় তারা ডিসকাউন্টও পায়, হয়তো ভায়োলেশনের জন্য যে আমি এত টাকা পে করছি আমার, তখন এটা একটা মানে ডিপেন্ডস, আপনি অনেক কিছুই সম্ভব আসলে সিস্টেমের মধ্যে দিয়ে, সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে একদম মানে যেহেতু শেষের দিকে দর্শকদের জন্য যে রেন্ট অ্যান্ড ইনকাম, আবারও সেই প্রশ্নই আসছি যে আমি যদি বাড়ি কিনতে চাই, আমার কোন দিকটা অ্যাজ আ বায়ার কোন দিকটা খেয়াল রাখতে হবে, এবং আমি ফার্স্ট বায়ার হলে কি করতে হবে, আর আমি যদি সেকেন্ড বায়ার হই সেক্ষেত্রে কি করতে হবে? না, এখন যেহেতু রেজিডেন্সিয়াল প্রপার্টি আপনি এফএসএ লোনে কিনতে পারবেন 3.5% ডাউনে, সেলার কনসেশন নিয়ে 3%। ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে সবাই এই সুযোগ নেওয়া উচিত। আর যদি আপনি মনে করেন আপনি
রেন্টাল ইনকামও নেবেন প্লাস থাকবেনও, তাইলেও আপনার সুযোগ আছে। 2 থেকে 4 ফ্যামিলি, এটাকে বলে রেজিডেন্সিয়াল ইনকাম, এটাও নিতে পারেন। তো আপনার দেখা গেছে 1 ফ্যামিলিও কিনতে পারেন, 2 থেকে 4 ফ্যামিলি কিনতে পারেন। এবং গভর্নমেন্ট ফার্স্ট টাইম হোমবায়ারদের যে সুযোগ সুবিধা দিচ্ছে, অনেক ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স দিচ্ছে বিভিন্ন স্টেট, ফেডারেল, সিটি, ওগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি কোয়ালিফাই হন আপনি পেতে পারেন। আর যদি মনে করেন আপনার অলরেডি বাড়ি আছে, আপনি আবার এখন রেন্টালের জন্য কিনবেন, তো আপনি কিনতে পারেন। আপনি 1 থেকে 4 ফ্যামিলি বা 5 থেকে আপ এনি হাউস আপনি কিনতে পারেন। কিন্তু ফার্স্ট টাইম হোম বায়ার বেনিফিট শুধু রেজিডেন্সিয়াল প্রপার্টিতে পাওয়া যায় 1 থেকে 4 ফ্যামিলি। 1 ফ্যামিলি কোঅপ, কন্ডো 2, 3, 4 এগুলিতে আপনি এই সুযোগটা পাবেন। যে বেনিফিটগুলি আছে, গ্র্যান্ড আছে, তারপর মিনিমাম ডাউন পেমেন্ট 3.5, এখানে আবার 3% সেলার কনসেশন। তো যেহেতু এই সেলার কনসেশনটা কি যদি আপনি একটু বলতেন। ধরেন আপনি বাড়ি কিনবেন ফার্স্ট টাইম, আপনার টাকা এখন ক্লোজিং কস্টে শর্ট আছে, তখন আপনার ধরেন 3% ডাউন, 3.5 দিচ্ছেন ডাউন, 3% আবার সেলারের কাছ থেকে আপনি নিতে পারেন টাকা। ওই প্রাইসটা বাড়ির প্রাইসের সাথে অ্যাড হয়ে যাবে। তাইলে হবে কি, আপনার হেল্প হইলো, ইনস্ট্যান্টলি আপনি ক্রেডিট পাচ্ছেন 3%। আচ্ছা, ধরেন আপনার ক্লোজিং কস্টে লাগবে 50,000, 3.5 ডাউন দিচ্ছেন। আপনি যদি ওখান থেকে 30,000 নেন, তাহলে হলো কি আপনি অনলি 20,000 বাড়ি ক্লোজিং করতে পারলেন। এটা যারা এভারেজ পিপল, তাদের সুবিধার জন্য এই সিস্টেম আছে। এটা কি ফার্স্ট বায়ার বা সেকেন্ড বায়ার সবাই করতে পারবে নাকি শুধু যারা ফুল ডক ইনকাম দিয়ে কিনবে তারা নিতে পারবে, এই সুযোগ নিবে ফার্স্ট টাইম হোম বায়ার সুযোগ, তাহলে সে আলাদা আলাদা ভাবে কিনতে পারে। আচ্ছা, আর পরবর্তীতে আপনার যদি থার্ড টাইম তারা বাড়ি কিনে তখন আবার যৌথভাবে কিনছে, তখন কি আবার ইনভেস্টর হিসেবে দেখাতে হবে? জি, এটা হাড়ের ক্ষেত্রেও প্রযোজ্য। ধরেন আপনি হাড়ের বাড়ি হাজবেন্ড ওয়াইফের নামে কিনলেন, নেক্সট টাইম আপনি 2 বছরে আর বিড দিতে পারবেন না। কিন্তু আপনি যদি এখন শুধু আপনার নামে দেন, এরপরে আপনার হাজবেন্ডের নামে একটা কিনতে পারবেন, কারণ আপনি তো ওখানে আপনার নাম নাই, সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই। কিন্তু দুজনের নাম যদি একই বাড়িতে, দুইজনেরই সোশ্যাল সিকিউরিটি নাম্বার ওখানে দেওয়া দিলে, তাহলে নেক্সট টাইম আপনার সুযোগটা পাচ্ছেন না। এই বিষয়গুলো অনেকটা ট্রিকি। তো আমরা আসলে এভাবে ওপেন বলাটা কতটা মানে বুঝতে পারছি না, বাট আমরা যেহেতু কমিউনিটি মানুষকে বেনিফিটেড করার জন্য বলছি, সেজন্য বলছি এটা একটু ট্রিকি। বাট তারা যদি আইনের মধ্যে থেকে সুযোগ নিতে পারে, সমস্যা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো বা কোনো ব্যাংক হয়তো বা 6.5 ইন্টারেস্ট রেট দিচ্ছে, আবার অনেকে বলে যে মানে এরকম চাটুকারি কিন্তু অনেকে করে যে 6.5 বলে বা 6.9, আবার একদম আপনার ক্লোজিং টেবিলে যে দেখে যে 7 এর উপরে গেছে। এই ধরনের প্রবলেমটা আসলে কেন হয়? এটা আমি যারা করে তারাই বলতে পারবে। তবে আপনি লোন ক্লোজিং এ আপনার অ্যাপ্লাই করার পর একটা কমিটমেন্ট লেটার দেয়, জি, বা ক্লোজিং স্টেটমেন্ট দেয় 11th আওয়ারে। তো শেষে ওখানে লেখা থাকে যে ক্লোজিং কস্ট কত ইন্টারেস্ট রেট এবং রেট লক করে। তো আপনি যদি আপনাকে যে এটা প্রমিস করা হয়েছে সেটা আপনি ডিনাই করতে পারেন যে না, আপনি নাও নিতে পারেন, আপনার নিতে হবে এরকম কিছু না। সেক্ষেত্রে যদি টাইম অফ এসেন্স থাকে কন্ট্রাক্টের মধ্যে 45 ডেজ অনেক সময়, তখন সমস্যা। কিন্তু আপনি যদি এক্ষেত্রে বায়ারের উচিত খুব দ্রুত অ্যাপ্লিকেশন করা। লোনের নিয়ম হচ্ছে উইদিন শর্ট টাইমে তাদের অ্যাপ্লিকেশন করে একটা কমিটমেন্ট লেটার দেওয়া ব্যাংকের যারা। এরকম কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমের ভিতরে কমিটমেন্টটা ব্যাংক দিচ্ছে আপনার বায়ারকে? এটা দ্রুত যে কাগজপত্রগুলি জমা দিলে, অ্যাপ্লাই করলে বেশি সময় লাগে না। কিছু কিছু আমার পরিচিত ব্যাংকেরা 48 আওয়ার্সের মধ্যেই কমিটমেন্ট লেটার দেয়। তো আপনার সব যে পেপারগুলি, ডকুমেন্টস চাবে, সেগুলো দিলে, তখন যদি মনে করেন না আমি এদের সাথে কমফোর্টেবল না, তাহলে আপনি অন্য ব্যাংকেও যেতে পারেন। কিন্তু আপনার দ্রুত অ্যাকশন নিতে হবে, কারণ আপনার কন্ট্রাক্টের যে সময়, ওই সময়ের মধ্যে আপনার ক্লোজিং করতে হবে। অনেক ক্ষেত্রে অ্যাটর্নিরা টাইম এক্সটেনশন করে, আবার অনেক অ্যাটর্নিরা এক্সটেনশন করে না, নো টাইম অফ এসেন্স বলে এটা। তখন আপনার অনেক ক্ষেত্রে ডাউন পেমেন্ট ফোরফিটও হতে পারে। তো অনেক ক্ষেত্রে তখন চিন্তা করে ডাউন পেমেন্ট লস না হইলে বাড়ি ক্লোজিং করি। তো এগুলি আপনারই কমিউনিটিতে যারা রিলায়েবল ব্যাংক, লোন অফিসার, মর্টগেজ, আপনারই খুঁজে বের করতে হবে, যারা কমিটমেন্ট দিয়ে আপনার কমিটমেন্ট মানে রাখে, তাদের কাছে যেতে হবে। আমি এই জন্য আপনার কাছে প্রশ্ন করছি, কারণ আপনি যেহেতু একজন নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স
হোল্ডার এবং আপনি দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রায় অনেকেই এই কাজ করে যে হয়তো তার লাইসেন্স নাই, সে হয়তো কোনো কারণে তার মাধ্যমে কোনো মর্গেজের কাছে গেল বা সে মর্গেজটা রেডি করে দিল জি, জি। এবং এক ধরনের কমিটমেন্ট দিল, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ঠিক 11th আওয়ারে আপনার যে কমিটমেন্টটা আসে সেই ক্ষেত্রে দুই ধরনের ঝামেলা হয়। তখন যদি টাইম লাইনটা থাকে যে 45 ডেজের ভিতরে আপনাকে বাসাটা ক্লোজ করতে হবে, এই মুহূর্তে আসলে একজন বায়ারের করণীয় কি? বায়ার করণীয়, আমি ওটা 11th আওয়ারে যেটা সেটা ক্লোজিং স্টেটমেন্ট, জি, যে আপনার closing কত statement এ যেটা, হ্যাঁ। বাড়ি কিনতে আপনার টোটাল কত খরচ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কত ক্লোজিং কস্ট, কত দিতে হবে ব্যাংকে, কত পার্সেন্টেজ, ইন্টারেস্ট রেট, সবকিছু, হ্যাঁ। কিন্তু আপনি ধরেন আপনার সময় পাচ্ছেন 1.5 মাস, কিন্তু অ্যাটর্নি ইচ্ছা করলে আরো 15 ডেজ 1 মান্থ বাড়াতে Extend পারে। করতে কিন্তু পারে, আপনি হ্যাঁ। যদি খুব দ্রুত অ্যাপ্লাই করে দেন, তাইলে কিন্তু আপনি খুব দ্রুত জানতে পারবেন তার ব্যাংক আপনাকে কমিটমেন্ট লেটার দিচ্ছে কবে বা ক্লোজিং স্টেটমেন্ট দিচ্ছে কবে, তখন আপনার অন্য কোথাও যাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু আপনি যদি এটাকে গুরুত্ব না দেন, ফলো আপ না করেন, তখন আপনি 11th আওয়ারে আপনার কোথাও যাওয়ার জায়গা থাকবে না। এর জন্য দ্রুত অ্যাকশন নিতে হবে। কন্ট্রাক্ট সাইন করার সাথে সাথে লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আপনার জিজ্ঞেস করতে হবে আমি কমিটমেন্ট লেটার কবে দিবেন, ওইটা আবার অ্যাটর্নিকে পাঠাতে হবে। তখন আপনি যদি ফলো আপ করেন তখন আপনার জন্য ভালো। সবার সাথে, যেমন লোন অফিসার, অ্যাটর্নি, রিয়েলটর, সবার সাথে ফলো আপ করলে আপনার জন্য বেটার। কারণ আপনি যাচ্ছেন কি হচ্ছে। আমাদের এই বাঙালি কমিউনিটিতে কিন্তু এই ধরনের প্রবলেমে অনেকেই পড়ছে, তাদের জন্য আপনি যদি একটু সাজেশন দিতেন। তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যারা শুধু এক্সপার্ট রিয়েলটর, লোন অফিসার, যাদের শুধু এইটাই পেশা নেশা, তাদের কাছে যাওয়া উচিত। এবং যারা লাইসেন্স প্রাপ্ত তাদের কাছে যাওয়া উচিত। তখন যারা লাইসেন্স, তারা কখনোই আপনার সাথে আনএথিক্যাল, ইলিগাল কিছু করতে পারবে না, যেহেতু তারা লাইসেন্স। সো এবং অনেকের আপনার রেফারেন্সেও যেতে পারেন, খোঁজ খবর নিতে পারেন যে আপনার লোন কে করছে বা ভালো করছে কিনা, খোঁজ খবর নিয়ে যেতে পারেন। বা বড় বড় যে প্রাইম ব্যাংকগুলিও করে, মর্টগেজ করে, যেমন আমার অনেক এক ফ্রেন্ড চেজে ভালো মর্টগেজ করে। জি, ওরাও বিভিন্ন বড় বড় ব্যাংক, যেমন টিডি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, সিটি, জি, এরাও করে। তারপর অনেক ভালো ভালো মর্টগেজ যারা ব্রোকার, তারাও করে। এগুলো সবই সেকেন্ডারি মার্কেট। ফেডারেল গভর্নমেন্ট সবাইকে এগুলি তাদের টাকা দেয়, আবার ওদের কাছ থেকে ফ্রেডি ম্যাক, ফেনি কিনে নেয় আবার এই লোনগুলি। গভর্নমেন্ট তাদের সাথে ব্যবসা করে সেকেন্ডারি মার্কেটে, তারা নিজেরা করে না। সো ওই একই সব, মানে ডাইরেক্ট করছে না, এটা জাস্ট হ্যাঁ। একটা মাধ্যমে, তৃতীয় পক্ষের মাধ্যমে। হ্যাঁ। সো আপনি ইচ্ছে করলে বড় বড় প্রাইম ব্যাংকেও যেতে পারেন। জি। অনেক সময় প্রাইম ব্যাংকে যদি, মানে বড় ব্যাংকগুলি বা তারা যদি যে ব্যাংকগুলো লোন না দিবে, তখন আপনি মর্টগেজ ব্রোকারের কাছে যেতে পারেন। তাদের শত শত ব্যাংক থাকে, তারা হইছে ব্রোকার, হোলসেলার। বিভিন্ন ব্যাংকে তারা সার্চ করবে কোনটা আপনার জন্য সুইটেবল, সেটা খুঁজে দিতে পারে। তো এটা এখন আপনি খুঁজে নিতে হবে কারা বেটার। বা আমাদের কাছে আসলে আমরা তখন যদি কারো হেল্প দরকার হয়, আমরা প্রথমত জিজ্ঞাসা যে আপনার কোনো ব্যাংক আছে কিনা বা অ্যাটর্নি আছে কিনা। যদি না থাকে, দেন আমরা যাদের সাথে কাজ করেছি, যারা ভালো, আমাদের ক্লায়েন্ট যাদেরকে বলছে ভালো, আমরা তাদেরকে রেফার করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত জরুরি, মানে ইম্পর্টেন্ট কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমাদের দর্শকদের জন্য ছোট্ট কিছু বলতেন। আমি একই কথাই বলবো যে বাইং হাউস ইজ অ্যান আমেরিকান ড্রিম। আপনার গর্বিত বাড়ির মালিক হন। এটা এখানে টু সাইডে আপনার লাভ। একটা হচ্ছে আপনি নিজের বাড়িতে নিজে থাকছেন, আর ইন দ্য লং টাইম বাড়িতে আপনি ইকুইটি মানে বাড়ির মূল্য বাড়ছে। আপনার নেক্সট জেনারেশন অটোমেটিক মিলিনিয়ার হচ্ছে, এটা এই বাড়ি কেনার সুফল। এই সুযোগ থেকে মানে বঞ্চিত হওয়া ঠিক হবে না। এই আমেরিকার বাড়ি কেনার যে সুযোগটা আছে, সেটা সবাই নেওয়া উচিত, এটাই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইনক রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্সের পুরো অনুষ্ঠানটি, এবং আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে সচেতন করা এবং বিভিন্ন বাড়ি কেনা বেচার ক্ষেত্রে কোন কোন বিষয়ে তাদের নজর রাখতে হবে এবং কিভাবে তারা আসলে সহায়তা পেতে পারে, কোন জিনিসগুলা দেখার পরে তারা আসলে একটা বাড়ি কিনতে পারে, বাড়ির মালিক হতে পারে, সেই প্রচেষ্টায় থাকে আমাদের এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন চ্যানেল আয়ের সকল আয়োজন।
আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।